আজকের ক্লাসে ডাব্লিউবি সেটের যে পরীক্ষা গত 14 তারিখে হয়েছে, আহ, তার পেপার ওয়ানের যে প্রশ্নপত্র, পেপার ওয়ানে যে টোটাল 50 কোয়েশ্চেন্স আছে, সেই 50টা প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। যদিও আমি প্যারাগ্রাফটা পড়ে দেখার সময় পাইনি এবং প্যারাগ্রাফের উত্তরগুলো আমি দেখিনি, চেক করার মতো সময় পাইনি। প্যারাগ্রাফ ছাড়া বাকি যে প্রশ্ন এবারে পেপার ওয়ানে ছিল, সেই প্রশ্নপত্র নিয়ে আজকে ডিসকাস করব। খুব সহজও প্রশ্নপত্র ছিল না। আহ, ভালো করে ডিপলি কেউ যদি পড়ে, ডিপলি কেউ যদি মানে কনসেপ্টগুলো কারোর ক্লিয়ার থাকে, তবেই এটার উত্তর করা সম্ভব। নচেত কিন্তু পেপার ওয়ানেরও উত্তর করা খুব সহজ বলে আমার কিন্তু মনে হলো না। নিশ্চয়ই কিছু কিছু জায়গা সহজ, যেমন মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে কিছু কিছু ফ্ল্যাট কোশ্চেন তুলে দেওয়া আছে, সেগুলোর উত্তর করা খুব বেশি হয়তো জটিল হবে না। বাট বাকি কোশ্চেনের আনসার কিছু কিছু ক্ষেত্রে অ্যাসারশন রিজনিং জাতীয় আমার মনে হয়েছে যে খুব সহজও নয় সেগুলোর আনসার করা। তো আমি মোটামুটিভাবে উত্তরগুলো দেখার চেষ্টা করেছি। আমি তোমাদের সামনে একটুখানি পিডিএফটা আগে ওপেন করে নিচ্ছি। একটু দাঁড়াও। আচ্ছা, তোমরা আমাকে এইটুকু প্রথমে বলো যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কি না, সেটা আমাকে আমাকে একটু প্রথমে জানাও। হ্যাঁ ম্যাম, দেখতে হ্যাঁ পাচ্ছি। ম্যাম। আচ্ছা, স্ক্রিন তোমরা সকলেই দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমি আমি দেখো উত্তরগুলো করার চেষ্টা করছি, এটা পেপার ওয়ানের। কোনো জায়গায় তোমাদের সঙ্গে যদি পার্থক্য হয় সেটাও আমাকে বলবে। হ্যাঁ, কারণ আমিও তো একবার দুবার পড়ে আনসারগুলো করার চেষ্টা করেছি, যে কোনো জায়গায় আমি ভুল হতে পারি সেটা তোমরা আমাকে বলবে, যে কোনো জায়গায় যদি তোমাদের উত্তরের সঙ্গে যদি আলাদা কিছু হয় সেটা আমাকে জানাবে। তো আমি এক্স সিরিজের প্রশ্ন নিয়ে আজকে ডিসকাস করছি। প্রথমেই এক্স সিরিজের প্রশ্নে যেটা আমি প্রথম দেখলাম, আমি ইংরাজি নিয়েই, ইংরাজি থেকেই আলোচনা করছি, কারণ বাংলাগুলো আরো বেশি ডিফিকাল্ট আমার মনে হয়েছে। ইংরাজিগুলো দেখাই সবচেয়ে বেশি শ্রেয়। প্রথম প্রশ্ন যেটা, ভালো করে বুঝবে, হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো আজকের ক্লাসে অনেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। The original stories for the book Heart Lamp, হ্যাঁ, the International Booker Prize winner for 2025 were written in, মানে আমি বাংলাটাও বলে দিচ্ছি তাতে তোমাদের সুবিধা হবে। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত হার্টল্যাম্প বইটির গল্পগুলি যে মূল ভাষায় লেখা হয়েছিল, সেই মূল ভাষা কি? এটাই প্রথম প্রশ্ন। এবং সেই মূল ভাষা তোমার হলো কিন্তু এটা হচ্ছে কান্নাড়। কান্নাড়ে কিন্তু এই গ্রন্থটি মূল ভাষায় লেখা হয়েছে। এবং এই গ্রন্থের, হার্টল্যাম্প গ্রন্থের যিনি অথার, তিনি হলেন বানু মুস্তাক। তিনি হলেন এই হার্টল্যাম্প গ্রন্থের অথার, এবং পরবর্তীকালে এই গ্রন্থটা ইংলিশেও ট্রান্সলেট করা হয়। হ্যাঁ, দীপা ভাস্তি তিনি এই গ্রন্থটিকে কন্নড় যে ভাষায় লেখা হয়েছিল এটাকে তিনি ইংলিশে ট্রান্সলেট করেন, যেখানে টোটাল 12টা স্টোরিজের কথা বলা হয়, 12 স্টোরিজ। এবং এই গ্রন্থটা, মানে এই যে হার্টল্যাম্প গ্রন্থটা, এটা এখানে টোটাল 12টা স্টোরি রয়েছে, গল্প রয়েছে, যেখানে মেয়েদের স্ট্রাগলের কথা বলা হয়েছে। পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের স্ট্রাগলের কথা বলা হয়েছে, স্পেসিফিক্যালি সাউদার্ন ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতে মেয়েদের স্ট্রাগলের গল্প এখানে উঠে এসেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোমার দ্য হার্টল্যান্ড, তোমার দ্য দ্য হার্টল্যাম্প এই গ্রন্থটি, ঠিক আছে? কিন্তু মূল ভাষায়, হ্যাঁ, এটা কিন্তু কন্নড় ভাষাতেই এটা কিন্তু লেখা হয়েছে। পরবর্তীকালে একে ইংলিশেও ট্রান্সলেট করা হয়েছে। বানু মুস্তাক তিনি হলেন এই হার্টল্যাম্প গ্রন্থের অথার। পরবর্তীকালে ইংলিশে ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। এটা হচ্ছে 1 নম্বর উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর। একের ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নটা ভারী ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এটা যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়, প্রিয়াম্বেলে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে কি ওয়ার্ডস গুলো আছে, যেমন আমরা সকলেই জানি, জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি, হ্যাঁ, ইন দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার ট্রেকেন ফ্রম দ্য আইডিয়ালস অফ। হ্যাঁ, তো এটা জেনে রাখবে যে ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছে, যারা আমার কাছে ক্লাস করেছো তারা এটা জানো, যে ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছে তখন ভারতীয় সংবিধান বিশ্বের
বহু দেশের সংবিধানের থেকে যেগুলো ভালো ভালো জায়গা সেগুলোকে তুলে এনেছে নিজেদের সংবিধানে। বিভিন্ন আদর্শগুলো, বিভিন্ন দেশের কনস্টিটিউশনে যে আদর্শগুলো তুলে ধরা হয়েছে, সেটা তারা ভারতীয় সংবিধান নিজেদের প্রস্তাবনায় সেগুলোকে তুলে ধরেছে। এবং সেখানে বলা হচ্ছে যে দ্য কিওয়ার্ডস অফ জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা টেকেন ফ্রম দ্য আইডিয়াল। কোন আদর্শকে গৃহীত করেছে, কোন আদর্শের দ্বারা মানে মানে কোন আদর্শকে তারা রিপ্রেজেন্ট করছে ভারতীয় সংবিধান। এটা কিন্তু ফ্রেঞ্চ কনস্টিটিউশন হবে, এটা কিন্তু ফরাসি ফ্রেঞ্চ রেভলিউশনেই এই শব্দগুলোর উল্লেখ ছিল, লিবার্টি, ফ্রেটার্নিটি, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। হ্যাঁ, তো এই শব্দগুলো বলতে পারো যে যে আদর্শ থেকে গৃহীত সেটা হচ্ছে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের যে আদর্শ, সেখান থেকেই কিন্তু এটা গৃহীত। হ্যাঁ, তো এটা এটা আমার একটু ডাউট লাগছিল যে ফরাসি সংবিধান এবং আমেরিকান সংবিধানের মধ্যে, বাট এটা ফরাসিদের তত্ত্ব থেকেই কিন্তু এটা গৃহীত। বারবার করে কিন্তু আমি এটা দেখেছি। হুম। তো এটা ফরাসি সংবিধান থেকেই কিন্তু ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব এই শব্দগুলো গৃহীত হয়েছে। আমি যখন পেপার ওয়ানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে ক্লাস নিয়েছি, তখন কোন জায়গা থেকে কোনটা গৃহীত ওই পিডিএফটাও মনে হয় আমি শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু এটা দেখতে পারো যে এটা কোন জায়গা থেকে গৃহীত হয়েছে। তো এটা হ্যাঁ ফরাসি, ম্যাম, আপনি দিয়েছিলেন, ওটা উইকিপিডিয়ার থেকে ছিল, ওটাতে আছে এটাই। এটা আছে তো। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। কিন্তু ফরাসি সংবিধান থেকে গৃহীত, কারণ ফ্রেঞ্চ রেভলিউশন, সেখানে কিন্তু এই শব্দগুলোর উল্লেখ রয়েছে। তো এটা আমেরিকান সংবিধান নয়, এটা কিন্তু 2 নম্বর ফ্রেঞ্চ রেভলিউশন থেকেই এটা গৃহীত হয়েছে, ফ্রেঞ্চ বা বা ফরাসি সংবিধান থেকে। তো 2 নম্বরের কারেক্ট আনসার কিন্তু তোমার বি, ফরাসি সংবিধান, নট ডি, আমেরিকান সংবিধান। ঠিক আছে, চলো তারপরে 3 নম্বর। 3 নম্বর, এ জাম্প লাইন ইন আ নিউজ পেপার, সংবাদপত্রে জাম্প লাইনের কাজ কি? ঠিক আছে, সংবাদপত্রে জাম্প লাইনের কাজ কি? এখানে বলছে যে 4টে অপশন দিয়েছে: সংবাদের বাকি অংশটুকু অন্য যে পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে সেদিকে পাঠককে নির্দেশ করা, সংবাদটি সহসা সমাপ্ত করে দেওয়া, লাইন টেনে সংবাদ সংক্ষিপ্ত করে দেওয়া, আর সংবাদটির পরিসমাপ্তি ঘটানো। আর এটা জাম্প লাইনের বেসিক্যালি কাজ হচ্ছে, এ জাম্প লাইন ইন আ নিউজ পেপার ডাইরেক্টস দ্য রিডার টু অ্যানাদার পেজ। হ্যাঁ, ফর কন্টিনিউয়েশন, মানে এটার কারেক্ট আনসার, জাম্প লাইনের কাজ হচ্ছে ডাইরেক্টস দ্য রিডার টু দ্য আদার পেজেস ফর কন্টিনিউয়েশন। হ্যাঁ, তো এইটার উত্তর হবে কিন্তু 3 নম্বরের এ। এ ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বরের এ, সংবাদপত্রের বাকি অংশটুকু অন্য যে পৃষ্ঠায় রয়েছে সেই দিকে পাঠককে নির্দেশ করা, এটাই হচ্ছে সংবাদপত্রের জাম্প লাইনের কাজ। তো 3-এর এ হচ্ছে কারেক্ট আনসার। এইবার আমরা 4 নম্বরে আসবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম? ইট ইজ ভেরি মানে মানে খুবই ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, কোনটা ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম নয়? এখন আমরা জুমে বসে ক্লাস করছি, তো জুম হচ্ছে, আমরা জানি যে ভিডিও কনফারেন্সিং এর, এই যে আমরা ভিডিও কনফারেন্সিংই তো করছি জুমের মাধ্যমে, তো জুম কিন্তু একটা ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম। ওয়েবেক্স, ওয়েবেক্সও কিন্তু তোমার ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম। আগে, আগের সময় খুব বেশি ভিডিও কনফারেন্সিং এর জন্য পপুলার ছিল হচ্ছে স্কাইপ। হ্যাঁ, স্কাইপে আমি, আমার মনে আছে আমি প্রচুর, আমার ভাই বিদেশে থাকতো, তো আমি প্রচুর স্কাইপে ভিডিও কল করা হতো বাড়ি থেকে। তো স্কাইপ তখন চলতো, ভীষণ বেশি চলতো। তো জুম, ওয়েবেক্স অ্যান্ড স্কাইপ, এগুলো সবই কিন্তু তোমার ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম। এই 4টের মধ্যে যেটা ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম নয়, সেটা হচ্ছে কিন্তু তোমার অ্যাজিওর, সেটা হচ্ছে কিন্তু তোমার ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম নয়। এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, অ্যাজিওর, AZURE। এটা ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম নয়, মানে অ্যাজিওরের মাধ্যমে তুমি ভিডিও কনফারেন্স করতে পারবে না। এটা একটা ক্লাউড কম্পিউটিং এর একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে অ্যাজিওর। তো 4 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার, যে অ্যাজিওর কিন্তু তোমার ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম নয়, কিন্তু জুম, ওয়েবেক্স এবং স্কাইপ এগুলো কিন্তু সবই আমাদের ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম হলো। এইবার এইবার আমরা আসবো 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ট্রানজাকশনাল ইমেল কমিউনিকেশন ইনক্লুডস
ট্রানজাকশনাল ইমেল সংযোগ বলতে আমরা যে ধারণাকে বুঝি সেটা হচ্ছে অর্ডার কনফার্মেশন, পাসওয়ার্ড রিসেট, প্রোডাক্ট লঞ্চ অ্যান্ড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য ফলোয়িং অপশনস। চারটে অপশন আছে এবং তার মধ্যে তোমার কারেক্ট আনসার হচ্ছে বি, 1, 2 আর 4। 1, 2 আর 4 মানে হচ্ছে অর্ডার কনফার্মেশন, পাসওয়ার্ড রিসেট অ্যান্ড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। ট্রানজাকশনাল ইমেল communication includes order confirmation, password reset and account registration. তো বি ইজ দ্য কারেক্ট আনসার। 5-এর উত্তর কিন্তু তোমার বি হবে। ঠিক আছে, 5-এর উত্তর বি। 6 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস মেনটেন্স। এটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যখন জুমে তোমাদের ক্লাস নিই এই ফিচারটা সেখানে কাজ করে, কারণ আমাদের তো এটা বেসিক্যালি ভিডিও কনফারেন্সিং হয় সবার সাথে, একজনের সঙ্গে নয়, প্রচুর স্টুডেন্টের সাথে একসাথে এখানে ভিডিও কনফারেন্সিং হয়। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস মেনটেন্স প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ডিউরিং আ ভিডিও কনফারেন্সিং। মনে করো কোনো একটা প্ল্যাটফর্মে বা জুমে ভিডিও কনফারেন্সিং হচ্ছে, সেই ভিডিও কনফারেন্সিং এর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য হ্যাঁ কোন ফিচার দেওয়া আছে, কোন অ্যাকশনস দেওয়া আছে যার দ্বারা ভিডিও কনফারেন্সিং এর সিকিউরিটি মেনটেন করা হচ্ছে, নিরাপত্তা মেনটেন করা হচ্ছে। এখানে 4টে অপশন দিয়েছে, সেটা হচ্ছে শেয়ারিং দ্য মিটিং লিঙ্ক পাবলিকলি অন সোশ্যাল মিডিয়া। দেখো আমিও আমাদের যে মিটিং লিঙ্ক সেটা পাবলিকলি শেয়ার করি, যেমন আজকের ক্লাসের মিটিং লিঙ্ক আমি যেমন টেলিগ্রামে শেয়ার করেছি, সেটা তোমাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি, সব জায়গায় শেয়ার করেছি। বাট এই শেয়ারিং অপশনটা প্রাইভেসি সিকিউরিটিকে কিন্তু কোনোভাবেই মেনটেন করে না। হ্যাঁ, তো শেয়ারিং দ্য মিটিং লিঙ্ক পাবলিকলি অন সোশ্যাল মিডিয়া এটা কিন্তু উত্তর হবে না। সেকেন্ড, অ্যালাউইং এনিওয়ান টু জয়েন উইদাউট আ পাসওয়ার্ড। পাসওয়ার্ড ছাড়া তোমরাই তো জয়েন করে যাচ্ছ মিটিং লিঙ্ক দিয়ে, তাই না? তোমাদের তো কোনো পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে না। আমি এমন সেটিং করে রেখেছি যে পাসওয়ার্ড ছাড়া তোমরা কিন্তু এই মিটিংয়ে যোগদান করতে পারছো। হ্যাঁ, এটাও কিন্তু তোমার প্রাইভেসি সিকিউরিটিকে মেনটেন করছে না। এইবার 3 নম্বর পয়েন্ট দিয়েছে ইউজিং আ ওয়েটিং রুম ফিচার ফর অ্যাক্সেস কন্ট্রোল। আর 4 নম্বর দিয়েছে কিপিং আ ওয়েবক্যাম কভার্ড উইথ টেপ। ঠিক আছে, ওয়েবক্যামকে টেপ দিয়ে ঢেকে রাখা এটাও নয়। অপশান অপশান হবে হচ্ছে সি, ইউজিং আ ওয়েটিং রুম ফিচার ফর অ্যাক্সেস কন্ট্রোল। মানে তোমরা যখন জয়েন করতে চাইছো ক্লাসরুমে, তখন আমাকে কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকে অ্যাডমিট করতে হচ্ছে। যাদের আমি অ্যাডমিট করব না তারা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে না, তাদেরকে আমি ব্লক করে দিতে পারি, তাদেরকে আমি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তো ওয়েটিং রুমের যে প্ল্যাটফর্মটা এখানে শো করছে, হ্যাঁ, যে স্টুডেন্টসরা ওয়েট করছে হ্যাঁ জয়েন করার জন্য, যাদের পাশে আমি অ্যাডমিট অপশনটায় ক্লিক করব তারাই শুধুমাত্র তোমার এই ক্লাসে জয়েন করতে পারবে। আর যাদের নামের পাশে আমি বলে দেবো যে ডু নট জয়েন, হ্যাঁ আমি অ্যাডমিট করব না, নট অ্যাডমিট হবে, সেই জায়গায় কিন্তু তারা জয়েন করতে পারবে না। তো এই ভিডিও কনফারেন্সিং এর এই যে ফিচারটা, যে ওয়েটিং রুমের অ্যাক্সেস দেওয়া, এইটা কিন্তু তোমার ওই ভিডিও কনফারেন্সিং এর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিকে কিন্তু দেখছে, মেনটেন করছে। ঠিক আছে, বাকি অপশনগুলো কিন্তু মেনটেন করছে না, বাট ইউজিং আ ওয়েটিং রুম ফিচার ফর অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ এইটা কিন্তু তোমার ভিডিও কনফারেন্সিং এর প্রাইভেসি সিকিউরিটিকে মেনটেন করছে। যে কেউ জয়েন করে যেতে পারবে না। আমি যদি এখন মনে করি যে আমি এই পার্টিকুলার এই ব্যক্তি এখানে জয়েন করবে না, আমি কিন্তু তাকে ব্লক করে দিতে পারি, সে কোনোভাবেই এই মিটিংয়ে কিন্তু সে ফার্দার জয়েন করতে পারবে না। ঠিক আছে, তো 6 নম্বরের তোমার সি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার 6-এর। 7টা তো ফিলোসফি স্টুডেন্টসদের কোনো অসুবিধা হওয়ারই কথা না। হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রামস ডিনোট দ্য বেস্ট রিলেশনশিপ অ্যামং ফাদার টিচার অ্যান্ড মেন। ঠিক আছে, তো ভেন ডায়াগ্রামের মধ্যে, হ্যাঁ এই প্রসঙ্গ তো আমি বলতে চাই যে নেটের ক্লাস শুরু করছি, পেপার 1-এর ক্লাস শুরু করছি, এবং সেই জায়গাটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়েই আমরা কিন্তু প্রথম ক্লাসটা শুরু করব। আমাদের এই প্রশ্ন পর্ব শেষ হয়ে গেলে আমরা এই নিয়ে আলোচনাও করে নেব, একটু বলেও দেব। তো এখানে বলছে যে ভেন ডায়াগ্রামের মধ্যে কোন 4টে অপশনের মধ্যে কোনটা ফাদার টিচার আর মেনের যে রিলেশনশিপ সেটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে। সি আর ডি কোনোভাবেই করছে না।
ঠিক আছে, তার কারণই হচ্ছে এটা যে মেনের মধ্যেই তো ফাদার আর টিচাররা সবাই পড়ে, পুরুষরা তো ব্যাপক বড় যেটা সেটা হচ্ছে পুরুষ, তার মাঝখানে ফাদার থাকে, তার মাঝখানে টিচার থাকে। আমার মনে হচ্ছে যে এ এবং 3 আর 4 মানে সি আর ডি কোনোভাবেই কারেক্ট অপশন নয়, এটা হবেই না। হ্যাঁ, তো এ আর বি হচ্ছে, এ এর বি এর মধ্যে হতে পারে, এবং তার মধ্যে আমার মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার এ, ফাদার টিচার, মানে এটা যদি হয়, এই গোলটা যদি হয় ফাদার, এই গোলটা যদি হয় টিচার, আর পুরো বাকি যে গোলটা সেটা হচ্ছে তোমার তোমার মেন বা পুরুষ, পুরুষের মধ্যেই তো ফাদারও পড়ে, পুরুষের মধ্যেই তো টিচারও পড়ে। তো 7-এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, 7-এর এ হচ্ছে কারেক্ট আনসার, সেটা কিন্তু সবাই তোমরা দেখে নেবে। এইবার 8 নাম্বার, এগুলো আমার বলে বলে দেওয়ার মতো কিছু নেই, আমি শুধুমাত্র এখানে আনসারগুলো বলে দিচ্ছি, যেখানে মানে যেখানে তোমার অঙ্ক করার ব্যাপার আছে, আমি অঙ্কগুলো নিয়ে ডিসকাস করছি না, সেটা করার মতো আজকের ক্লাসে অবকাশ নেই, আমি শুধু আনসারগুলো এখানে বলে দিচ্ছি যে 8-এর কারেক্ট আনসার কিন্তু তোমার মনে হয়, আমি যদি না ভুল করে থাকি, 8-এর কারেক্ট আনসার কিন্তু তোমার সি হবে, -19 হবে। 9-এর যেটা কারেক্ট আনসার, 9-এর কারেক্ট আনসার কিন্তু এ হবে, 2/7 হবে। ঠিক আছে, 9-এর কারেক্ট আনসার, আমি ভুল হতে পারি, আমি একবার একবার করে দেখা। 10-এর যেটা কারেক্ট আনসার, 10-এর কারেক্ট আনসার কিন্তু তোমার ডি হবে, 90% হবে 10-এর কারেক্ট আনসার, আমি কিন্তু এগুলো দেখিনি। তো 8, 9, 10, 8-এর কারেক্ট আনসার সি, 9-এর কারেক্ট আনসার এ, আর 10-এর কারেক্ট আনসার ডি হতে পারে। হ্যাঁ, যদি কোনো কিছু চেঞ্জেস থাকে লাস্টে গিয়ে আমরা ডিসকাস করে নেব, আমরা অঙ্কগুলো নিয়ে তো কথা বলছি না যে অঙ্কগুলো কিভাবে করবে, তো আমি আনসারগুলো, মোস্ট কারেক্ট আনসারগুলো বলে দিলাম। এইবার আমরা আসব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নে। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমার 11 নম্বরের যে প্রশ্নটা, সেই 11 নম্বরের প্রশ্নটাই আমরা আসব। কি বলেছে? হ্যাঁ, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিটেট ইজ নোন অ্যাজ, স্বাভাবিক বাসভূমির বাইরে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কি বলা হয়? হ্যাঁ, প্রথমটা বলছে ইন সিটু, এক্স সিটু, ইন ভিভো, আর আরেকটা হচ্ছে এক্স ভিভো। হ্যাঁ, এটার মধ্যে কারেক্ট আনসার কিন্তু তোমার হবে এক্স সিটু, মানে হচ্ছে 11-র বি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। এক্স টু মানে হচ্ছে এটা, এক্স টু মানে কনজারভেশন ইনভলভস, হ্যাঁ, প্রিজার্ভিং স্পিসিস আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। ঠিক আছে, তার ন্যাচারাল হ্যাবিটেটের বাইরে গিয়ে তাদেরকে প্রিজার্ভ করা। হ্যাঁ, তাকেই বলা হচ্ছে কিন্তু তোমার এক্স টু। আর ইনসিটু কথাটার মানে হচ্ছে কনজারভেশন ইন প্রোটেকশন উইদিন দ্য ন্যাচারাল হ্যাবিটেট, মানে তার স্বাভাবিক বাসভূমির মধ্যে তাদেরকে সংরক্ষণ করা, তাকে বলা হচ্ছে ইনসিটু। আর এক্সিটু মানে হচ্ছে স্বাভাবিক বাসভূমির বাইরে তাদেরকে সংরক্ষণ করা, যেমন জু হতে পারে। হ্যাঁ, তাকে স্বাভাবিক বাসভূমি থেকে কোনো একটা পশু বা প্রাণীকে সরিয়ে নিয়ে এসে, হ্যাঁ, তাকে তার বাসভূমির বাইরে গিয়ে তাকে সংরক্ষণ করানো হচ্ছে, দ্যাট ইজ কল্ড এক্সিটু। তো 11 নম্বরের বি হবে কিন্তু তোমার কারেক্ট আনসার, ভালো করে জেনে রাখবে। এই 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 তত্ত্বটাও ইম্পর্টেন্ট। ইনসিটু মানে হচ্ছে তোমার কনজার্ভিং অ্যান্ড প্রিজার্ভিং তোমার উইদিন দ্য ন্যাচারাল হ্যাবিটেট, আর উইদাউট দ্য ন্যাচারাল হ্যাবিটেট হচ্ছে তোমার এক্স টু। তো 11-র বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 12 নম্বর, ব্লু বেবি সিন্ড্রোম ইজ কজড বাই দ্য কন্টামিনেশন অফ ওয়াটার ডিউ টু, হ্যাঁ, জলে কি মিশলে ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায়? ঠিক আছে, জলে নাইট্রেট, ব্লু বেবি সিন্ড্রোমস ইজ কজড বাই দ্য কন্টামিনেশন অফ ওয়াটার ডিউ টু নাইট্রেটস, নাইট্রেট ইন ওয়াটার ক্যান কজ। ঠিক আছে, শিশুদের মধ্যে এই ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায়। হ্যাঁ, তো এটা কিসের জন্য হয়? জলে নাইট্রেটের পরিমাণ বেশি হয়ে গেলে তোমার এই ব্লু বেবি সিন্ড্রোম হয়। 12-র এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, 12-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 13 নম্বর, 13 নম্বর হয়েছে কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার পলিউশন অ্যান্ড গ্রিন হাউস এফেক্ট। এটা অবশ্যই ভাবে এটার উত্তর কিন্তু তোমার গ্রিন হাউস এফেক্টই কিন্তু হবে, মানে গ্রিন হাউস গ্যাস হবে এটার আনসার। ঠিক আছে, তো কিয়োটো প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস, মানে 13-র ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার।
14 নাম্বারটা তো খুব ভালো প্রশ্ন। আমি এটা দেখেছি যে ক্লাস 5, 6, 4-এর বইতে, হ্যাঁ, এইটা রয়েছে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য 3 R দ্যাট আর ইউজ টু সেভ দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টকে সেভ করার জন্য তিনটে যে মানে 3 R, হ্যাঁ, যে ইউজ করা হয় তিনটে, এই আর কি কি? এই তিনটে আর হচ্ছে রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল, ভালো করে জেনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিডিউস, তাকে রিউজ অ্যান্ড রিসাইকেল, হ্যাঁ, 3 R। পরিবেশকে সংরক্ষণ করার জন্য প্লাস্টিক যে বজ্র পদার্থ যেগুলো 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 রয়েছে, হ্যাঁ, সেই সমস্ত বিষয়ে হোয়াট আর দ্য 3 Rs দ্যাট আর ইউজ টু সেভ দ্য এনভায়রনমেন্ট? রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। এটার যে ছোট্ট পার্টটা রয়েছে 3 R সম্পর্কে, আমি আজকেই তোমাদের ক্লাসের পরে আমাদের পেপার 1-এর যে গ্রুপ আছে সেই পেপার 1-এর গ্রুপে দিয়ে দেবো। এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, যেটা হচ্ছে রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। যার কোশ্চেন এটা সে উত্তর ভুল করেছে, রিজার্ভ রিউজ নয়, রিডিউস করতে হবে প্রথমে, রিউজ করা অ্যান্ড দেন রিসাইকেল করা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের দিয়ে দেবো, পিডিএফ না, ছোট্ট একটা অংশ তুলে দিয়ে দেবো, এটা দেখে নেবে, তাহলে আর কখনো ভুল হবে না। হোয়াট আর দ্য 3 Rs দ্যাট আর ইউজ টু সেভ দ্য এনভায়রনমেন্ট, এটার উত্তর কিন্তু বি হচ্ছে তাহলে রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। তারপরে 15 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য রোল অফ দ্য আইসিটি ইন রিসার্চ? রিসার্চের ক্ষেত্রে আমরা যে আইসিটির ব্যবহার করি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, হ্যাঁ, সেটার সব থেকে যথাযথভাবে কোনটার জন্য আমরা ব্যবহার করি? হ্যাঁ, আমি 4টে অপশনের মধ্যে 4টে অপশন বাংলাতেই পড়ে দিচ্ছি। এটি মানুষের বিশ্লেষণী ক্ষমতাকে অপ্রাসঙ্গিক করে তোলে না, এটি তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণে সাহায্য করে, এটি সেকেন্ডারি ডেটা সোর্স ব্যবহারে বাধা দেয় না, এটি গবেষকদের মধ্যে পারস্পরিক আদান প্রদানকে প্রতিস্থাপন করে না। এটার আনসার কিন্তু তোমার হবে বি, এটি তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণে সাহায্য করে। 15 নাম্বারের বি হচ্ছে কারেক্ট আনসার। এটি তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণে সাহায্য করে। ইট হেল্পস ইন কালেক্টিং, স্টোরিং, অ্যানালাইজিং ইনফরমেশন। তার জন্যই আমরা রিসার্চের ক্ষেত্রে আইসিটিকে ব্যবহার করি। ডেটা কালেকশন করা, তাকে স্টোর করা, তাকে ইনফরমেশনকে অ্যানালাইজ করার জন্যই কিন্তু আইসিটিকে গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো 15 নাম্বারের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার 16 নাম্বারে আসি। 16 নাম্বারে যেটা বলছে যে বার্ডস হ্যাভিং ফেদার্স অ্যান্ড ক্যাটস হ্যাভিং, হ্যাঁ, বার্ডস হ্যাভিং ফেদার্স অ্যান্ড ক্যাটস হ্যাভিং legs are the practical concepts, perceptual concepts, theoretical concepts and thematic concepts. এটার মধ্যে আমার মনে হয় এটার উত্তর থিওরিটিক্যাল, থিমেটিক বা প্র্যাকটিক্যাল হবে না, এটা পারসেপচুয়াল কনসেপ্ট হবে, প্রত্যক্ষজ ধারণা হবে, বিকজ পারসেপচুয়াল কনসেপ্টস আর বেসড অন অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স, অবজারভেশন, পর্যবেক্ষণ, যার মাধ্যমে আমরা এটা দেখছি যে বার্ডস হ্যাভিং ফেদার অ্যান্ড ক্যাটস হ্যাভিং লেগস, দে অল আর পারসেপচুয়াল কনসেপ্ট, প্রত্যক্ষজ ধারণা। কারণ প্রত্যক্ষজ ধারণা বলতে বোঝায় সেটা হচ্ছে যে তোমার প্রত্যক্ষজ ধারণা বলতে বোঝায় যেটা অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে যাকে জানা যায়। তো 16 বি হবে কিন্তু তোমার কারেক্ট আনসার 16-র ক্ষেত্রে। ঠিক আছে। 17 নাম্বারটা ভীষণ সোজা, যে এভরি ক্যাট আই হ্যাভ এভার মেট হ্যাজ 4 legs, দেয়ারফর অল ক্যাটস হ্যাভ 4 legs। আমি যত বিড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, সুতরাং বেড়াল মাত্রই 4টে পা আছে। এটি কার উদাহরণ? এটা তোমরা সকলেই জানো। বিশেষ বিশেষ থেকে যখন আমরা সামান্যের দিকে যাই তাকে বলে ইন্ডাকটিভ রিজনিং বা তাকে বলে আরোহ যুক্তি। ইন্ডাকটিভ রিজনিং এর এটা কিন্তু তোমার উদাহরণ। ক্লিয়ার? দেখে নিয়েছো সবাই? ইন্ডাকটিভ রিজনিং। হুম। এবার 18 নাম্বার। হুম। 18 নাম্বার, চুজ দ্য কারেক্ট আনসার টু কম্পিউট দ্য নাম্বার সিরিজ। হ্যাঁ, এখানে 18 নাম্বারটা আমি নর্মালি জাস্ট বলে দিচ্ছি, এই 18 নাম্বারটার উত্তর মনে হয় সি হবে, এটা বই থেকেই তোলা প্রশ্ন। 169, এটা দেখে নেবে, এটার উত্তর কিন্তু 18 নাম্বারটা সি হবে। আমি আর বললাম না। এইবার 19 নাম্বারটা বলে দিই। এবার 19 নাম্বারটা যেটা আছে সেটা এখানে বলছে যে, কি বলছে, হোয়াট ইজ আ কি বেনিফিট অফ এফেক্টিভ ডেটা গভর্নেন্স?
হ্যাঁ, যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধা কি কি? ডেটার প্রতিলিপি বৃদ্ধি পাওয়া, উন্নতভাবে ডেটা মজুতকরণ, উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা অ্যান্ড ডেটা নথিভুক্তিকরণের প্রয়োজনীয়তা হ্রাস, ইনক্রিজড ডেটা ডুপ্লিকেশন, ইমপ্রুভড ডেটা সিওলস, enhanced data quality and reliability, and reduced need for data documentation. এটার উত্তর কিন্তু হবে কি বেনিফিট অফ এফেক্টিভ ডেটা গভর্নেন্স, সেটা হচ্ছে এনহ্যান্সড ডেটা কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি। ডেটার কোয়ালিটিকে বৃদ্ধি করা, এনহ্যান্স করা, ডেটার গুণগত মান বৃদ্ধি করা এবং তার তার রিলায়েবিলিটি, তার নির্ভরযোগ্যতা। হ্যাঁ, তো আমার মনে হয় এই 19 নম্বরের যে 4টে অপশন আছে তার মধ্যে সি অপশনটাই হচ্ছে তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কারেক্ট অপশন, কিন্তু তোমার 19-এর সি। তাহলে 19-এর উত্তর গেল কিন্তু তোমার সি। এবার 20 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এটা, যে জেনারেল ডেটা প্রোটেকশন রেজলিউশন ইজ অ্যান এক্সাম্পল অফ আ রেজলিউশন প্রাইমারিলি ফোকাসড অন। যেখানে 4টে অপশন দিয়েছে, সেটা হচ্ছে ডেটা স্টোরেজ অপটিমাইজেশন, ডেটা প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন, ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড ডেটা হার্ডওয়্যার স্পেসিফিকেশন। এই 4টে অপশনের মধ্যে আমার মনে হয় এটা যেটা আনসার হবে সেটা হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন। একটা বিধির উদাহরণস্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব দেয় ডেটার গোপনীয়তা এবং সুরক্ষাকে। ঠিক আছে, ডেটা সর্বাধিক অনুকূলভাবে ডেটা সংরক্ষণ না, ডেটার গোপনীয়তা এবং সুরক্ষাকে আনসার হবে ডেটা প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন। 20 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? 20-এর বি। এইবার 21 নম্বরে আসছি। 21 নম্বরটাও আমি জাস্ট নর্মালি বলে দিচ্ছি, যথাসম্ভব আমি ভুল না বলে থাকলে 21 নম্বরটার আনসার কিন্তু তোমার বি, 20% লস হবে। 21 নম্বরটা হবে 20% লস। হ্যাঁ, তার মানে 21-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। আর 22-এর যেটা কারেক্ট আনসার হবে 2:3:4, মানে 22-এর যে সিটস ফর ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড বায়োলজি ইন স্কুল, যেটা ম্যাথামেটিক্সটা দিয়েছে, 2:3:4, 22-এর এ হবে কিন্তু তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আমি ভুলও হতে পারি কিন্তু আমি এটা বলছি। যাই হোক, তবু আমি বললাম যে 2:3:4 এটাই হবে কিন্তু কারেক্ট আনসার। এটা কিন্তু তুমি দেখে নেবে, 22-এর এ। আচ্ছা, এইবার 23টা এবার কিন্তু দেখার মতো বিষয়। সেটা হচ্ছে কি, ইন রেসপন্স টু হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 কেম ইনটু এক্সিস্টেন্স। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণীত হয়েছিল? এটা আমি পরিবেশ সুরক্ষার আইনগুলো তোমাদের আলাদা করে একবার পড়িয়ে দেবো। ঠিক আছে, ভারতীয় শকুন সংকট, ভোপাল দুর্ঘটনা, হ্যাঁ, পাসরালাপুরি অগ্নিকাণ্ড এবং অসম তৈল দুর্ঘটনা, এই 4টে দুর্ঘটনার মধ্যে আমরা জানি ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, প্রচুর মানুষ একই সাথে মারা গেছিল এবং প্রচুর মানুষ পঙ্গু হয়ে গেছিল, যার এফেক্ট আজও ভোপাল ভোগ করছে। সেটা হচ্ছে ভোপাল দুর্ঘটনা। এবং এই ভোপাল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরিবেশ সুরক্ষা আইন 1986, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 কিন্তু প্রণীত হয়েছিল। সেটা কিন্তু তোমার কারেক্ট আনসার কিন্তু তোমার হবে হচ্ছে ভোপাল ডিজাস্টার। হুম, কারণ দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি লেড টু দিস অ্যাক্ট। হ্যাঁ, মানে এই গ্যাস ট্র্যাজেডিটাই আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট প্রণীত করতে উদ্যোগী করেছিল, এই ঘটনাটা, এই দুর্ঘটনাটা, ভোপাল দুর্ঘটনা। তাহলে 23-এর কারেক্ট আনসার হবে কিন্তু তোমার বি। এইবার 24-এর, হ্যাঁ, 24-এর নুরেমবার্গ কোড যে প্রত্যুত্তরে প্রণীত হয়েছিল, যথেষ্ট মানে 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 গভীর ডেপথ নলেজ না থাকলে এগুলোর উত্তর করা সম্ভব না। দ্য নুরেমবার্গ কোড ওয়াজ এস্টাবলিশড ইন রেসপন্স টু আন্তর্জাতিক স্তরে গবেষকদের মতবিনিময়ের প্রয়োজনে, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব প্রতিরোধের জন্যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে এবং গবেষণা ক্ষেত্রে কুম্ভিলক বৃত্তি প্রতিরোধের উদ্দেশ্যে। আমার মনে হয় এই নুরেমবার্গ কোড যেটার জন্য হয়েছিল সেটা হচ্ছে এথিক্যাল ভায়োলেশন। এথিক্যাল ভায়োলেশন ইন রিসার্চ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার
Two, the Nuremberg Code was established in response to ethical violation in research during the World War II. And it sets ethical standard for human experimentation post World War II trial. মানে এটার উত্তর কিন্তু তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগেই কিন্তু এই নুরেমবার্গ কোডের যে প্রত্যুত্তর সেটা গৃহীত হয়েছিল। তো এটার উত্তর আমার মনে হয় এটা 24-এর সি হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে। 24-এর সি। আমি না এরকম ভাবে না, আমি ভেবেছি আজকে যে পেপার ওয়ানে এরকম ছোট 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 বিষয়গুলো ছোট ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, আমি তোমাদের কাছে তুলে ধরবো। ছোট ছোট জায়গা, হ্যাঁ, যার কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় ওইটুকু পোর্শনের, তাহলে ভালো হয়। এবং এই কারণেও আমাদের দর্শন পরিবারে যে আমাদের পেপার ওয়ানের যে টোটাল কোর্সটা আছে, এই কোর্সে তো ক্লাসগুলো থাকবেই, এবং তার বাইরেও কিন্তু আমি নেট সেটের পেপার ওয়ানের একটা কোর্স ইউটিউবে এনেছি। যত সম্ভব কোর্সের ফিস মনে হয় 299 মাত্র, যেখানে কিন্তু এই ছোট 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 বিষয়গুলো, হ্যাঁ, যে প্রশ্ন উত্তরের আকারে এবং কনসেপচুয়াল বেসড, সেগুলো কিন্তু আমাদের ইউটিউবের ওই কোর্সের ক্লাসের মধ্যে কিন্তু সেগুলো থাকবে। যারা আমাদের দর্শন পরিবারের অ্যাপে যে কোর্সে আমাদের পেপার ওয়ানের যে কোর্স আছে সেখানে তো থাকবেই, তার সাথে সাথে ইউটিউবে 299-এ ওই ক্লাসেসগুলোকে তারাও অ্যাক্সেস করতে পারবে, যেখানে ছোট ছোট বিষয়, হ্যাঁ, সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, যেটা আমি বলছি এগুলো নিয়ে তো পরে ডিসকাস করাই যাবে, 24 তারিখের ক্লাসে এগুলো ডিসকাস করব দীর্ঘায়িত। তো 24 নাম্বারের সি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। এবার 25 নাম্বারের প্রশ্ন, হ্যাঁ, 25 নাম্বারের, এটা কম্পিউটারের আইসিটি থেকে প্রশ্ন। কম্পিউটার নেটওয়ার্কে, হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল ইউজ করার প্রধানত কি কাজ করে থাকে, ফায়ারওয়াল কি কাজ করে থাকে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ আ ফায়ারওয়াল ইন কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাঁ, গোপনীয়তা রক্ষা করে ডেটা সঞ্চারণ করে, অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ করে ও ফিল্টার করে, সিস্টেম থেকে ভাইরাস শনাক্ত করে তাকে দূরীভূত করে, ঠিক আছে, আর লাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটার প্রতিলিপি সংরক্ষণ করে। তো যেটা উত্তর সেটা হচ্ছে টু মনিটর অ্যান্ড ফিল্টার ইনকামিং অ্যান্ড আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক। ফায়ারওয়ালের কাজ হচ্ছে সেটাই। Primary function of a firewall in computer network is to monitor and filter incoming and outgoing network traffic. তো 25-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 25-এর পরে আমরা 26-এর প্রশ্নে আসবো। 26-এ বলেছে হুইচ টেকনোলজি ইজ কমনলি ইউজড ফর এনশিওরিং সিকিউরড অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ পাবলিক সার্ভিসেস। ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে। ভার্চুয়াল রিয়ালিটি, স্বচ্ছ এবং নিরাপদভাবে জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি কাজে লাগে? ভার্চুয়াল রিয়ালিটি, ব্লকচেন, ঠিক আছে, 3D পেন্টিং অ্যান্ড ভয়েস ওভার আইপি। এটার উত্তর হবে ব্লকচেন। কোনো একটা ক্লাসে এই শব্দটা তোমাদেরকে আমি একবার বলেছিলাম, ব্লকচেনের কথা, ঠিক আছে। স্বচ্ছ এবং নিরাপদভাবে জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি বর্তমানে যেটা কাজ করছে সেটা কিন্তু ব্লকচেন কাজ করছে। ব্লকচেন এনশিওরস ট্যাম্পার প্রুফ অ্যান্ড ট্রান্সপারেন্ট ট্রানজাকশন। হ্যাঁ, মানে যেখানে কোনো রকমভাবে স্বচ্ছভাবে এবং নিরাপদভাবে জনপরিষেবা দেওয়া হচ্ছে ব্লকচেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে। 26-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ব্লকচেন। 27 নাম্বার, দ্য অ্যাডভান্টেজ অফ ওপেন বুক এক্সামিনেশন। তোমরা জানো বর্তমানে সিবিএসসি বোর্ড এই ওপেন বুক এক্সামিনেশনটাকে খুবই মানে কাজে লাগানোর চেষ্টা করছে, এবং বলা হচ্ছে যে পরীক্ষার সময় বই খুলে লেখার যে স্বাধীনতা সেটা দেওয়া হচ্ছে ওপেন বুক এক্সামিনেশনের ক্ষেত্রে। কেন দেওয়া হচ্ছে? ওপেন বুক পরীক্ষার সুবিধাটা কি? ওপেন বুক এক্সামিনেশনের সুবিধা 4টে এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ইনক্রিজ রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল, তারপরে ইনক্রিজ ইনইকুয়ালিটি অ্যামং স্টুডেন্টস, ইনক্রিজ প্লাগারিজম, ইনক্রিজ ডিফিকাল্টি ইন অ্যাসেসিং স্টুডেন্টস মাস্টারি। এই 3টে নয়, এটা হচ্ছে ইনক্রিজ রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল। অর্থাৎ দেখো, ওপেন বুক এক্সামিনেশন যদি হয় তাহলে তো তোমাকে বুকটা ওপেন যে করে তুমি লিখবে সেটাও তো তোমার সব জায়গাটা তোমার খুঁটিয়ে জানতে হবে, উপাদান পরিচালনার দক্ষতা। এটাই হবে হচ্ছে ওপেন বুক এক্সামিনেশনের সুবিধা, উপাদান পরিচালনার দক্ষতা, রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল তাকে বৃদ্ধি করা।
উপাদান তো বইয়ের মধ্যে দেওয়া আছে, সেই রিসোর্সটাকে কিভাবে পরিচালনা করবে, কোথায় কোনটার আনসার হবে সেটা কারেক্টলি লেখা, তার জন্য তুমি যদি বই না পড়ো বা বই না জানো, ওপেন বুক এক্সামিনেশনও তুমি দিতে পারবে না, তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সো দ্য অ্যাডভান্টেজ অফ ওপেন বুক এক্সামিনেশন ইজ টু ইনক্রিজ রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল। এটা হচ্ছে 27-এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার 28ও খুব সহজ প্রশ্ন এটা। এনইপি 2020 পড়ানোর সময় টাইমটা উঠে এসেছিল। এনইপি 2020 রেকমেন্ডস আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যাক্রস ডিফারেন্ট সাবজেক্টস টু প্রমোট এনইপি 2020 অনুসারে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিল্পকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যই হচ্ছে তোমার হোলিস্টিক লার্নিং। তোমরা সবাই যারা আমার কাছে ক্লাস করেছো এই শব্দটার সঙ্গে পরিচিত, হোলিস্টিক লার্নিং। তো এনইপি 2020 রেকমেন্ডস আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যাক্রস ডিফারেন্ট সাবজেক্টস টু প্রমোট হোলিস্টিক লার্নিং। তো 28-এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, 28-এর এ। এবার আসবো 29-এ। কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস ইজ প্রিলিমিনারি, আ থিওরি বেসড কোর্স, আ ডিসিপ্লিন স্পেসিফিক এরিয়া, আ স্পেশালাইজড ফিল্ড অফ স্টাডি অ্যান্ড অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স। এটা কত নাম্বার? এটা হচ্ছে তোমার 29 নাম্বার। 29 নাম্বারের কারেক্ট উত্তর হচ্ছে অ্যান অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স। কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিস, মানে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এনইপি 2020-তে, হ্যাঁ, যে কমিউনিটিতে গিয়ে কোনো কাজ করা, তুমি তোমার পাড়ায়, তুমি তোমার ক্লাবে, তুমি তোমার জায়গায় গিয়ে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং সেখানে সার্ভিস দেওয়া, এটা প্রধানত যেটাকে নির্দেশ করছে সেটা হচ্ছে আর অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স। এটা একটা অ্যাক্টিভিটি, হ্যাঁ, যেটা একদম মানে সরাসরি মানুষের কাছে পৌঁছানো, নিজের কমিউনিটির কাছে পৌঁছানো, কমিউনিটির কাছে পৌঁছে ক্রিয়ামূলক কাজ করা। তো এটা কিন্তু একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিস, এটা কিন্তু তোমার একটা কলাপমূলক কোর্স। তো 29-এর ডি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স, তোমার কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিস। এবং আমাদের এনইপি 2020 গ্র্যাজুয়েশনেও কিন্তু এই কোর্স সবটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম। এবার 30 নাম্বার, 30-এ কি বলা হয়েছে? 30-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু অ্যাসেস দ্য প্রগ্রেস অফ লার্নিং ডিউরিং ক্লাসরুম ইনস্ট্রাকশনস। শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়? ঠিক আছে, তো এটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন হবে না, এটা প্রথমে হয় ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন না ফরম্যাটিভ সামেটিভের মধ্যে। এটা হচ্ছে তোমার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন পড়বে, কারণ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কিন্তু অনগোয়িং, মানে একটা 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 ক্লাস চলতে 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 মাঝখানে যে ইভ্যালুয়েশনগুলো নেওয়া হয়, হ্যাঁ, টিচিং লার্নিংকে ইমপ্রুভ করার জন্য, সেটাই হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে। সামেটিভ তো একদম শেষে গিয়ে হয়। তো শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয় সেটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমেই কিন্তু কোনো একটা শ্রেণীকক্ষে পাঠদানের সময়, এই যে তোমরা ছোট ছোট ইউনিট টেস্টগুলো নাও, ইউনিট টেস্টের মাধ্যমে দেখা হয় যে তোমার পড়াটা স্টুডেন্টস চিনতে পারলো কিনা, স্টুডেন্টস কতটা দূর বুঝতে পারলো, এগুলো সবই কিন্তু তোমার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা ফরম্যাটিভ মূল্যায়নের মধ্যেই সেটা কিন্তু পড়ে। তো 30-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার 31 নম্বরে দিয়েছে যে হেলথ কেয়ার অ্যান্ড এগ্রিকালচার বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রিম। স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত? ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন। এই হেলথ কেয়ার বা এগ্রিকালচারাল এডুকেশন, এগুলো সবই কিন্তু আমাদের প্রফেশনাল এডুকেশনের মধ্যেই পড়ে। মানে এগুলো স্পেসিফিক কোনো একটা প্রফেশনের জন্য তোমাকে তৈরি করে দেয়, সেটা সেটা মেডিসিন হতে পারে, সেটা হেলথ কেয়ার হতে পারে, সেটা এগ্রিকালচার হতে পারে, এগুলো সবই কিন্তু তোমার প্রফেশনাল শিক্ষার মধ্যেই কিন্তু এগুলো পড়ে। 31 নম্বরে সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার 32 নম্বরে কি বলছে? 32 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এনশিওরস এঙ্গেজিং অ্যান্ড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে বলছে যে নিচের কোনটি উৎসাহ ব্যঞ্জক এবং সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে? ঠিক আছে, মানে সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ এবং উৎসাহ ব্যঞ্জক শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে কোনটা? প্রতিষ্ঠান উন্নয়ন পরিকল্পনা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। সেকেন্ড বলেছে সহায়তাকারী অনুষ্ঠান, গাইডেন্স প্রোগ্রাম। শিক্ষকদের স্বতন্ত্রতা বা ফ্যাকাল্টি অটোনমি, শিক্ষাকে কাজ বলে বিবেচনা করা বা লার্নিং অ্যাজ আ টাস্ক। আমার মনে হয় এটা হবে হয়তো গাইডেন্স প্রোগ্রাম বা সহায়তাকারী অনুষ্ঠান।
গাইডেন্স প্রোগ্রাম। নিচের কোনটি উৎসাহব্যঞ্জক এবং সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে? এটা আশা করছি এটার উত্তর হবে গাইডেন্স প্রোগ্রাম বা সহায়তাকারী অনুষ্ঠান। 32-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এটা তো তোমরা অনেকেই জানো, এটা আমি তোমাদের বারবার করে পড়িয়েওছি। 33 নম্বরের যেটা, সেটা হচ্ছে এটা, যে ম্যাচিং করতে দিয়েছে সোদগঙ্গা, হ্যাঁ, তো স্বয়ং, এনএডি ন্যাড, আর দীক্ষা, দীক্ষা পোর্টাল। তো এটা সকলেই জানবে, এটাতে অসুবিধা হয়তো হবে না। এটার কারেক্ট আনসার তোমরা জানো সোদগঙ্গাতে কি করা হয়, ডিজিটাল রিপোজিটরি অফ থিসিস অ্যান্ড ডিসার্টেশন, সমস্ত পিএইচডির থিসিস অ্যান্ড ডিসার্টেশন সেগুলো সবই রিপোজিট করা থাকে, সেটা হচ্ছে সোদগঙ্গাতে থাকে। তাহলে 3 নাম্বার আগে আছে। হ্যাঁ, তার মানে তারপরে স্বয়ং, স্বয়ং কি তুমি জানো? স্বয়ং হচ্ছে প্ল্যাটফর্ম অফারিং অনলাইন কোর্সেস, স্বয়মের মাধ্যমে দেয়। তারপরে হচ্ছে এনএডি ন্যাড, ন্যাড হচ্ছে এ ডিজিটাল রিপোজিটরি ফর একাডেমিক অ্যাওয়ার্ড, একাডেমিক অ্যাওয়ার্ডগুলোকে সব ডিজিটাল রিপোজিটরি এনএডিতে থাকে। আর দীক্ষা, দীক্ষা হচ্ছে তোমার এ প্ল্যাটফর্ম ফর টিচার্স ট্রেনিং অ্যান্ড এডুকেশনাল রিসোর্সেস। দীক্ষা এটার সাথে হবে, ন্যাড এটার সাথে হবে, স্বয়ং এটার সাথে হবে, সোদগঙ্গা এটার সাথে হবে। মানে 3, 2, 1, 4, 3, 2, 1, 4, 33-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, 33-এর বি। এবার 34 নাম্বার, ইন্টার কালচারাল কমিউনিকেশন, মাল্টিকালচারাল কমিউনিকেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সন্যাশনাল কমিউনিকেশন। 4টে অপশন এখানে দিয়েছে। এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 34 নাম্বার। 34 নাম্বারের যেটা কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে বি হবে মনে হচ্ছে, নাকি? দাঁড়াও একবার চেক করে দেখে নি। ইন্টার ইন্টার কালচারাল কমিউনিকেশন মানে হচ্ছে তোমার, ইন্টার কালচারাল কমিউনিকেশন মানে তোমার কমিউনিকেশন অ্যামং কালচার্স ফর নোয়িং অ্যান্ড কম্প্রিহেন্ডিং আদার কালচার্স। হ্যাঁ, এইটা, এইটা একের হচ্ছে, এর হচ্ছে তোমার 4 নাম্বারটা হবে মাল্টি কালচারাল কমিউনিকেশন, হবে হচ্ছে তোমার কমিউনিকেশন অ্যামং কালচার্স হুইচ লিভ সাইড বাই সাইড উইদাউট ইন্টারমিংলিং। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টি কালচারাল মানে হচ্ছে এইটা, মাল্টি কালচারাল এইটা হবে উইদাউট মিংলিং। হ্যাঁ, আর ইন্টার কালচারাল হবে হচ্ছে এইটা। ঠিক আছে, ক্রস কালচারাল হবে হচ্ছে তোমার 2 নাম্বারটা, মানে হচ্ছে কমিউনিকেশন অ্যামং মেনি কালচার্স ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ক্রস কালচারাল কমিউনিকেশন। একটু আমাকে মনে করো, আমি এটার উপর একটা স্পেশাল ক্লাস নেব, খাতায় নোট ডাউন করে রাখো, তাহলে আমার নাহলে আমি ভুলে যাব না। আর ডি নাম্বার হচ্ছে ট্রান্সন্যাশনাল কমিউনিকেশন, এটা হবে হচ্ছে তোমার 1 নাম্বারটা, কমিউনিকেশন বিটুইন 2 or more স্টেটস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যত সম্ভব 4, 3, 2, 1, 4, 3, 2, 1। আমি জানি না 4, 3, 2, 1 কি যে রয়েছে। এই যে 4, 3, 2, 1, মনে হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার, 4, 3, 2, 1। ঠিক আছে, এটা এটা পড়ার মতো একটা বিষয়, এটা পড়ানো, এটা তুমি মনে রাখবে, তোমরা মনে রাখবে, আমি পড়াবো এটা। 34 নাম্বারটা সি হচ্ছে কারেক্ট আনসার। 75 নাম্বার, 35 নাম্বার কি দিয়েছে? রিসার্চ প্রবলেম, রিসার্চ হাইপোথিসিস, স্যাম্পল অফ স্টাডি। এটা রিসার্চ মেথোডোলজি থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই প্রশ্নটাই প্রথমে দিয়েছে রিসার্চ প্রবলেম, রিসার্চ হাইপোথিসিস, স্যাম্পল অফ স্টাডি অ্যান্ড রিসার্চ টুল। রিসার্চ প্রবলেম মানে হচ্ছে তোমার এই যে দ্য রিসার্চ কোয়েশ্চেন হুইচ হ্যাজ টু বি আনসার্ড, মানে প্রথমেই তো রিসার্চ প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করি, the research question which has to be answered. Research hypothesis, hypothesis মানে হচ্ছে tentative answer to a research question, এটা হচ্ছে hypothesis. Sample of a study, sample of a study মানে হচ্ছে a subset drawn from a defined set of ইউনিভার্স, এটা 2 নাম্বার হবে। আর রিসার্চ টুল হবে হচ্ছে তোমার ডিভাইসেস ইউজড ফর ডেটা গ্যাদারিং। হ্যাঁ, তো এটার আনসার হবে হচ্ছে তোমার 4, আবারও কি তাই হলো? 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, 4, 3, 2, 1, 4, 3, 2, 1, 4, 3, 2, 1 কোথায় গেল? এই যে 4, 3, 2, 1, এ ইজ দ্য কারেক্ট আনসার, 4, 3, 2, 1। 35 নাম্বারের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, 4, 3, 2, 1। এ তো গেল 35 নাম্বার অবধি। ঠিক আছে, আচ্ছা এটা গেল 35 নাম্বার অবধি। দাঁড়াও,
স্ক্রিন শেয়ারিং আমি স্টপ করলাম। এরপরে আমি আসবো তোমাদের, দাঁড়াও, 35 নাম্বারের পরের পোর্শন থেকে আমি আসবো। আচ্ছা, এরপরেও আমি আবারও স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে 35 নাম্বারের পরের থেকে আমি আসছি। আচ্ছা, নেক্সট যে স্ক্রিন শেয়ার করলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো, পরের পার্টটা। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার 36 নাম্বারটা দেখো। এটা কিন্তু তোমরা জানো, এটা অন্য সাবজেক্টের স্টুডেন্টসরা পারবে না, তোমরা পারবে। অন্ধবিশ্বাস, ব্যাপ্তি, উপমান আর পূর্ব মীমাংসা। ধোঁয়া থাকলে আগুন অবশ্যই থাকবে। ব্যক্তি এবং সমাজের ওপর নঙর্থক প্রভাব। অন্ধবিশ্বাসের প্রভাব ব্যক্তি এবং সমাজের উপরে ভীষণ নঙর্থক। ব্যাপ্তি মানে যেখানে ধোঁয়া সেখানে আগুন। উপমান মানে হচ্ছে তুলনার সাহায্যে জ্ঞান প্রদান। আর পূর্ব মীমাংসা মানে হচ্ছে বেদের প্রামাণিকতা। এটা তোমরা সকলে জানো, তাই না? তো হচ্ছে এটার উত্তর তাহলে তো খুব সোজা, আমাদের ফিলোসফি স্টুডেন্টসদের কাছে তো খুবই সোজা উত্তর। সেটা হচ্ছে অন্ধবিশ্বাসের জায়গায় আসবে হচ্ছে তোমার নেগেটিভ ইম্প্যাক্ট। তার মানে 2 1, তারপরে 4 3, 2 1 4 3, 2 1 4 3, মানে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার। 36-এর বি হচ্ছে কারেক্ট আনসার। অন্ধবিশ্বাস মানে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিজ। ব্যাপ্তি মানে হচ্ছে ওয়্যার দেয়ার ইজ আ স্মোক দেয়ার ইজ আ ফায়ার। উপমান মানে হচ্ছে নলেজ ইম্পার্টেড বাই মিনস অফ অ্যানালজি। আর পূর্ব মীমাংসা মানে হচ্ছে দ্য অথরিটি অফ দ্য বেদা। 36-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 37 নাম্বার, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। বলতে পারবে না এটা, আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আগে আমি তোমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পড়িয়েছিলাম। তোমাদের সিলেবাসের মধ্যে এটা ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। 37 নাম্বার, 37 নাম্বারে আমরা আসছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানে আমরা কি দেখছি, যে হুইচ অফ দ্য ফলোয়িং আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, কোনটা মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোলের অন্তর্গত? তীব্র দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করা, মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নয়ন এবং লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়নের প্রসার। হ্যাঁ, এর মধ্যে 1 3 আর 4 মনে হয় এই তিনটে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের মধ্যে ছিল। 1 3 আর 4 নিচের কোনগুলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অন্তর্গত? তীব্র দারিদ্রতা, এরিডিক্টিং এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, ইম্প্রুভিং ম্যাটার্নাল হেলথ অ্যান্ড প্রমোটিং জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট। 1 3 আর 4 এই তিনটে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে অন্তর্গত ছিল। 37-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। এবার 38, এইটা ভালো প্রশ্ন দিয়েছে, এটা তোমাদের জেনে রাখা উচিত। ঠিক আছে, অ্যারেঞ্জ দ্য প্ল্যাটফর্ম, ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন, মানে যেখান থেকে প্রশ্ন চয়েস করা হয়েছে প্রশ্নটা সুন্দর। অ্যারেঞ্জ দ্য প্ল্যাটফর্ম অ্যাকর্ডিং টু দেয়ার ইয়ার অফ লঞ্চ ইন অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ, নিচের প্ল্যাটফর্মগুলি শুরু থেকে তারিখ অনুযায়ী পরপর পরপর তাদের সাজানো হোক। সেটা হচ্ছে ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। 4টে অপশন দিয়েছে, কোন সালে কোনটা তৈরি হয়েছে। হ্যাঁ, প্রথমেই আমি তোমাদের এখানে বলে দিই, তোমরা নোট ডাউনও করে রাখতে পারো। আমি আলোচনা এই কারণে করে দিচ্ছি যাতে তোমাদের বিষয়গুলো মনে থাকে। ঠিক আছে, ইউটিউব শুরু হয়েছে 2000, সরি, ফেসবুক শুরু হয়েছে 2004 সালে। ফেসবুক প্রথম শুরু হয়েছে 2004 সালে, ফেসবুক। ঠিক আছে, ইউটিউব শুরু হয়েছে কিন্তু তোমার 2005 সালে, ইউটিউব। টুইটার তোমার শুরু হয়েছে 2006 সালে। ঠিক আছে, আর ইনস্টাগ্রাম শুরু হয়েছে 2010 সালে। তো প্রথম যদি এইভাবে সাজাও তাহলে কিন্তু তোমার হবে 4 1 4 1 2 3, 4 1 2 3। ঠিক আছে, ফেসবুক 2004 সাল। কেউ যদি খাতায় নোট ডাউন করতে পারো করে নাও। ফেসবুক 2004, ইউটিউব 2005, টুইটার 2006, আর ইনস্টাগ্রাম 2010। তো সেই অনুযায়ী যদি সাজাই 4 1 2 3, বোঝা গেল? ইনস্টাগ্রাম, সরি টুইটার, সরি, হ্যাঁ ইনস্টাগ্রাম কিন্তু সবার লেটেস্ট, ইনস্টাগ্রাম। 4 1 2 3। হুম, 38-এর উত্তর হবে 4 1 2 3, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, 38-এর সি। এরপরে 39 কি বলেছে? ফর ডিজাইনিং আর রিসার্চ কোয়েশ্চেনিয়ার অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেপস
ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। ঠিক আছে, এটা রিসার্চ মেথোডোলজি থেকে প্রশ্ন যে রিসার্চ কোয়েশ্চেনিয়ার তৈরি করার সময় কোন কোন বিষয়গুলোকে তোমার কারেক্ট সিকোয়েন্সে রাখতে হবে। গবেষণার প্রশ্নবলী পূর্ব নিরীক্ষা করা, গবেষণার উদ্দেশ্য ব্যক্ত করা, প্রশ্নের খসড়া নির্মাণ করা, লক্ষ্য উত্তরদাতাদের শনাক্তকরণ করা এবং গবেষণা প্রশ্নাবলীর চূড়ান্ত রূপ প্রদান করা। ঠিক আছে, তো এটার হওয়া উচিত প্রথমে 2 নাম্বার হওয়া উচিত, গবেষণার উদ্দেশ্য ব্যক্ত করা, এটা 2 নাম্বার প্রথম হবে। তারপরে 4 নাম্বার হবে লক্ষ্য উত্তরদাতাদের শনাক্তকরণ করা, টার্গেট রেসপন্ডেন্ট, লক্ষ্য উত্তরদাতাদের শনাক্তকরণ করা 4 নাম্বার। তারপরে 3 নাম্বার প্রশ্নের খসড়া নির্মাণ করা, সেটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। তারপরে গবেষণা প্রশ্নাবলী পূর্ব নিরীক্ষা করা, এটা তারপরে স্টেপ। এবং 5 নাম্বার স্টেপ হচ্ছে গবেষণা প্রশ্নাবলীর চূড়ান্ত রূপ প্রদান করা। আই থিঙ্ক সো এটার উত্তর হবে 2, 4, 3, 1, 5, মানে হচ্ছে এইটা এ নাম্বারটা হবে। হ্যাঁ, 2, 4, 3, 1, 5 গবেষণার উদ্দেশ্য, লক্ষ্য উত্তরদাতাদের শনাক্তকরণ, তারপরে প্রশ্নের খসড়া তৈরি, গবেষণা প্রশ্নাবলী পূর্ব নিরীক্ষা করা, আর তারপরে প্রশ্নাবলীর চূড়ান্ত রূপ প্রদান করা। তো 39-এর এ হবে হচ্ছে তোমার কারেক্ট আনসার। 40 নাম্বার, the sequence of learning process, the sequence of learning process from general towards specific components is, সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হলো। ঠিক আছে, শিক্ষার ক্রমটি হলো, সেটা হবে এইটা। হ্যাঁ, আমি যেটা উত্তর সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডি উত্তর হবে। এইমস অফ এডুকেশন, কারিকুলার গোলস, কম্পিটেন্সিজ অ্যান্ড লার্নিং আউটকাম, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রমের উদ্দেশ্য, সক্ষমতা এবং শিক্ষার ফলাফল। 40 নাম্বারে ডি হবে হচ্ছে তোমার কারেক্ট আনসার, দেখে নেবে। 41 নাম্বারটা অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন, ভালো প্রশ্ন এটা। বলছে, বাংলাতেই বলছি, অ্যাসারশনে বলেছে এটা যে জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বা সোশ্যাল টেনশন বৃদ্ধি পাচ্ছে। নো ডাউট, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। হ্যাঁ, যে হচ্ছে তোমার জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন এবং খাদ্য সুরক্ষার উপরে প্রভাব ফেলে। হ্যাঁ, একদমই তাই। অবশ্যই খাদ্য সুরক্ষার উপরে প্রভাব ফেলে জলবায়ুর পরিবর্তন, এর ফলে সামাজিক উত্তেজনা তৈরি হয়। এবং এটা হবে যে এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। জলবায়ু পরিবর্তনে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের খাদ্য সুরক্ষার ওপরেও আমাদের কিন্তু প্রভাব ফেলছে। প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য, হ্যাঁ, আমাদের জনজীবন খাদ্য সুরক্ষার উপরে প্রভাব ফেলে। 41-এর এ হচ্ছে কারেক্ট আনসার। এবার 42টা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ঠিক আছে, সেটা তোমার সয়েল ইরোশনের ওপরে দিয়েছে, ভূমিধসের ওপরে দিয়েছে, স্যার দ্য ল্যান্ডস্লাইডের ওপরে দিয়েছে, সরি ল্যান্ডস্লাইডের ওপরে দিয়েছে। বলছে যে হিমালয় পর্বতশ্রেণীতে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে, নো ডাউট, হিমালয়ে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক। সাম্প্রতিককালে হিমালয় পর্বতশ্রেণীতে বৃহৎ আকারে খনন কার্যের ঘটনা ঘটছে। ঠিক আছে, এটাও ভুল না, মানে বৃহৎ আকারে খনন কার্যের ঘটনা ঘটছে। ঠিক আছে, এবার বলছে যে এই খনন কার্যের ফলেই কি হিমালয়ে তোমার ভূমিধস হচ্ছে, মানে বেসিক কারণটা কি, হিমালয় পর্বতে এত ধসের কারণ কি, সেখানে কি খনন কার্যের বৃদ্ধি পাওয়া, মাইনিং করা, দ্য লার্জ স্কেল মাইনিং ইজ দ্য দেয়ার হ্যাজ বিন লার্জ স্কেল মাইনিং ইন দ্য হিমালয়াস ইন রিসেন্ট টাইমস। এটার উত্তর আমি বলবো যে এইটা এ, এ হচ্ছে সত্য কিন্তু আর হচ্ছে অসত্য। মানে হিমালয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে সত্যি সত্যি যে হিমালয়াস ফেসড ইনক্রিজড ল্যান্ডস্লাইড ডিউ টু দ্য ফ্যাক্টরস লাইক ডিফরেস্টেশন, কনস্ট্রাকশন, রেনফল, এই জন্য তোমার হিমালয়ে সত্যি সত্যি ল্যান্ডস্লাইডের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বাট এগুলো সবই ন্যাচারাল ফ্যাক্টর, এগুলো মাইনিংয়ের জন্য হয়নি। হ্যাঁ, মানে হোয়াইল মাইনিং ইম্প্যাক্টস এনভায়রনমেন্ট, মাইনিংয়ের জন্য, মানে বিভিন্ন জায়গায় মাইনিং হচ্ছে, খনন কার্য হচ্ছে, তারপরে অনেক ভূমিধস হচ্ছে, কিন্তু হিমালয়ে মাইনিংয়ের জন্যই যে ভূমিধস হচ্ছে তা কিন্তু না। হিমালয়ে অনেক ন্যাচারাল ফ্যাক্টরস কাজ করছে, সেখানে টেকটনিক যে প্লেটগুলো আছে তার অ্যাক্টিভিটি চেঞ্জেস হচ্ছে, রেনফল হচ্ছে, ইরোশন হচ্ছে, তার জন্য হচ্ছে। বাট হিমালয় পর্বতে মাইনিংয়ের জন্য বা তোমার লার্জ স্কেল মাইনিংয়ের জন্যই যে হিমালয় ভূমিধস বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়। তো এ হচ্ছে সত্য এবং আমার মতে এটা হচ্ছে আর হচ্ছে অসত্য, এটা ঠিক নয় এখানে।
মাইনিংটা মাইনিংটা ন্যাচারাল ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে ধরে না। ঠিক আছে, তো এটা আমার মনে হচ্ছে যে বি ইজ দ্য কারেক্ট আনসার, 42-এর বি হবে কিন্তু তোমার কারেক্ট আনসার। এবার 43, কত তোমাদের অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন দিয়েছে বাবা। দ্য ইন্টারনেট ক্যান বি অ্যাক্সেসড উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, কোনো বস্তুগত পরিকাঠামো ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে বিভিন্ন বেতার প্রযুক্তি যেমন ওয়াইফাই যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার সম্ভব করে তুলেছে। ঠিক আছে, আচ্ছা, এটা ঠিক কথা নয়, কিন্তু ইন্টারনেট ব্যবহার করা কোনো রকম বস্তুগত কাঠামো ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, ইন্টারনেট টিপিক্যালি নিডস সাম ইনফ্রাস্ট্রাকচার। ইন্টারনেট পরিষেবার জন্য তোমার টাওয়ারের প্রয়োজন হয়, কেবলসের প্রয়োজন হয়, স্যাটেলাইটের প্রয়োজন হয়। বস্তুগত পরিকাঠামো ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যায় না। হ্যাঁ, তো এর এ এ যেটা বলা হয়েছে সেটা কিন্তু ইনকারেক্ট, এটা ঠিক কথা নয়। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগে ইন্টারনেটের জন্য। আর বিভিন্ন বেতার প্রযুক্তি যেমন ওয়াইফাই যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব করে তুলেছে, এটা ঠিক কথা। তো আমি বলবো যে এ অসত্য আর আর হচ্ছে সত্য। এ অসত্য আর হচ্ছে সত্য, এ ঠিক নয় আর কিন্তু ঠিক তোমার এখানে। বেতার প্রযুক্তি ওয়াইফাই যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহারকে সম্ভব করে তুলেছে, এটা ঠিক। আর বস্তুগত পরিকাঠামো ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যায় না। কিছু পরিকাঠামো লাগে ইন্টারনেট ইউজ করার জন্য, ওয়াইফাই যেমন স্যাটেলাইট, তারপরে কেবলস, টাওয়ার্স, এগুলো প্রয়োজন হয় ইন্টারনেট পরিষেবার জন্য। তো 43-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এ অসত্য এবং আর সত্য। 43। 44, বাবা আবারও অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন। কি বলছে 44 নাম্বারটায়? 44 নাম্বারটায় বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2025 এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারত 180টি দেশের মধ্যে 151তম স্থান অধিকার করে আছে। বর্তমানকালে পাঠকরা অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমই বেশি অনুসরণ করে থাকে। এটা উত্তর হয়তোবা এ। এ আর আর উভয়ই সত্য। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আবারও বলছি, দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2025 র্যাঙ্কড ইন্ডিয়াস প্রেস ফ্রিডম। হ্যাঁ, মানে 100, মানে 180টি দেশের মধ্যে 151তম স্থানে রয়েছে হচ্ছে আমাদের ইন্ডিয়া। হ্যাঁ, প্রেসের যে স্বাধীনতা, সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় 180টি দেশের মধ্যে 151তম স্থানে রয়েছে। বর্তমানে পাঠকরা অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমেই বেশি অনুসরণ করে থাকে। হ্যাঁ, বা অবশ্যই সামাজিক মাধ্যমেই তারা বেশি অনুসরণ করে থাকে বলেই আমার মনে হয়। তো 44-এর এ মনে হচ্ছে কারেক্ট আনসার, ভুলও হতে পারি এই ক্ষেত্রে। আর লাস্ট 45, 46 থেকে আমি আর দেখিনি, তার কারণ হচ্ছে পড়ার মতো সময় হয়নি। অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন আবারও, কিন্তু এটা তোমাদের জানা বিষয়, এগুলো অজানা বিষয় নয় ফিলোসফি স্টুডেন্টদের কাছে। তার মানে নেটের পেপার 1-এ ইন্ডিয়ান ফিলোসফি থেকে প্রচুর রকমের প্রশ্ন আসছে। অন্যান্য স্টুডেন্টসদের কিন্তু পড়তে অসুবিধা হতে পারে যদি এই এই বিষয়টা না জানা থাকে। এখানে কি বলছে? অ্যাসারশনে ভারতীয় দর্শনের মীমাংসা বিদ্যা বৈদিক প্রথা এবং উৎসর্গের উপরে গুরুত্ব দেয়। এটা তো আমরা জানি যে সর্বৈব ঠিক, এটা হচ্ছে কারেক্ট। হ্যাঁ, আর মীমাংসা বিদ্যা অনুযায়ী বেদ চিরায়ত এবং অভ্রান্ত বৈদিক প্রথা এবং উৎসর্গ পদ্ধতি সম্পর্কিত ক্রিয়াকলাপ পালন করলে ইহকাল পরকালে ধর্ম এবং অর্থ লাভ হয়। হ্যাঁ, মীমাংসা দর্শন তো এটা মনে করে যে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ আমরা যদি পালন করি বেদ অনুযায়ী, তাহলে আমাদের ধর্ম লাভ হবে, আমাদের অর্থ লাভ হবে, এটা তারা মনে করে। তো এ অ্যান্ড আর উভয়ই সত্য, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। মানে 45-এর এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। 46 থেকে আমার আর দেখা হয়নি, আমি জানি না। তো 45-এর এ হচ্ছে কারেক্ট আনসার। এই হলো তোমাদের পেপার 1-এর প্রশ্নপত্র। ঠিক আছে, যা আমরা দেখলাম, প্রায় 45টা প্রশ্ন নিয়ে আলোচনা হলো। খুব সহজ প্রশ্ন, তাও কিন্তু কখনো বলা যায় না। হ্যাঁ, যথেষ্ট এগুলো আনসার করার জন্য, বিশেষ করে এত অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন, এগুলো আনসার করার জন্য যথেষ্ট বেগ পেতে হবে স্টুডেন্টসদের। এইটুকু টাইমের মধ্যে পেপার 1-এর আনসার করার জন্য তো বেশি টাইম পাওয়া যায় না, তাই না? কম টাইম পাওয়া যায়। সেই কম টাইমের মধ্যে আনসার করা। এবার তোমরা বলো যে তোমাদের এক্সাম কেমন হয়েছে, এটা বলো এবার। কেমন দিয়েছো তোমরা? কেমন দিলে এক্সাম? খারাপ না ভালো? কেমন হলো? পেপার 2-এর প্রশ্ন, ইউটিউবেও আমাকে অনেকে লিখেছে যে পেপার 2-এর প্রশ্ন কিন্তু প্রচন্ড কঠিন।
হ্যাঁ, আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন এসএলএসটি প্রশ্নপত্রটাকে আমি কঠিন বলিনি, এসএলএসটি প্রশ্নপত্রটাকে আমি স্ট্যান্ডার্ড বলেছিলাম, বাট এবার সেটের প্রশ্নপত্র কিন্তু কঠিন, যথেষ্ট কঠিন। আর পেপার ওয়ানেরও যা প্রশ্নপত্র সেট করেছে, খুব সহজও এটাকে বলা যায় না। হ্যাঁ, মানে তুমি একাকী পড়ে, মানে শুধুমাত্র মানে পড়ে নেট সেট কোয়ালিফাই করা, বর্তমানে যে স্ট্যান্ডার্ডের দিকে চলে গেছে এই পরীক্ষাটা, সেখানে কোয়ালিফাই করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। মিনিমাম 1 বছরের প্রচন্ডভাবে চেষ্টা যদি তোমার থাকে, তবেই কিন্তু তোমার নেট সেট কোয়ালিফাই করা পসিবল। আগে আমরা ভাবতাম সেটের পরীক্ষা সহজ পরীক্ষা, নেটের পরীক্ষা কঠিন পরীক্ষা। এখন আমার মনে হচ্ছে নেটের পরীক্ষায় সহজ পরীক্ষা, সেট কোশ্চেন কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে, সেটের পরীক্ষাগুলো। ঠিক আছে। আহ হ্যাঁ, রিসার্চ মেথোডোলজি আমি সব পড়িয়ে দেবো, শুরু করেছি নেট সেটের ক্লাস নেওয়া, ফুল ফ্লেজেড নেট সেটের ক্লাস নেওয়া শুরু করেছি। তো যাই হোক, এটাই হলো গেল আমাদের পেপার ওয়ানের আজকের আলোচনা। তো যে অংশগুলো সব বাকি আছে সব পড়াবো। তো কালকে আবারও বাকি 50টা যে প্রশ্ন আমাদের পেপার টু এর, সেই 50টা প্রশ্ন নিয়ে আগামীকালের ক্লাসে ডিসকাস করব তোমাদের সাথে। তারপরে 24 তারিখে এসএলএসটি যারা এই দীর্ঘদিন ধরে টানা 2-3 মাসের প্রচন্ড প্রচেষ্টায় যারা এসএলএসটির ইন্টারভিউ ভালো করে দিয়ে এসেছে, তাদের কেমন ইন্টারভিউ হয়েছে, তারপরে তারা জানতে চাইছে, বারংবার আমাকে মেসেজ করেছে, ম্যাম কিভাবে আমি এগোবো ফার্দার। তার জন্য তাদের জন্য তোমাদের ক্লাস রেখেছি, যে তারা কি করতে পারে, কিভাবে এগোবে। প্রচুর জন নতুনভাবে নেট সেটের জন্য প্রিপারেশন নিতে চাইছে, হ্যাঁ কিভাবে তারা এগোবে সবটা একটা গাইড করার জন্য 24 তারিখে বসবো। আর নেট সেটের ক্লাস তো আমাদের চলতেই থাকবে, এসএলএসটি নতুন ব্যাচেরও হয়তো 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে। এই আজকের এই ক্লাসটা ইউটিউবে থাকবে যথারীতি, এটা কোয়েশ্চেন আনসারের ক্লাস ছিল। হ্যাঁ, বাট অনেকগুলো পয়েন্ট আউট করতে বললাম তোমাদের, এই পয়েন্টগুলোর ওপর থেকে, যেমন কালচারাল কমিউনিকেশনের ওপরে, ক্রস কালচারাল কমিউনিকেশন, মাল্টিকালচারাল কমিউনিকেশন, এটা বেশ ভালো একটা টপিক। এইটার ওপর থেকে আমার খুব মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের আমি এখান থেকে ক্লাস নেব। ঠিক আছে। এই বলে আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি এখানেই তোমাদের আগে অফ করব।